সো হ্যালো মাই কিউটি পাই আর্মিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম টু কুক বেঙ্গলি স্টোরিতে। গল্প শুরু করার আগে বলে দিতে চাই, এই গল্পগুলো শুধুমাত্র বিনোদন এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো হয়। এর মধ্যে বাস্তবের কোনো মিল নেই, সো এটা কেউ সিরিয়াসলি নেবে না। আর হ্যাঁ, এর মধ্যে কোনো ক্যাপারেলকে ছোট করা হয় না। গাইস, আমি একটা কথা বলে দিচ্ছি স্টোরিটা স্টার্ট করার আগে। এই স্টোরিটা কিন্তু একটা ফেসবুক স্টোরি, সো তোমরা কোনো আব্বুর চ্যানেলে যদি এটা দেখে থাকো তাহলে তোমরা এই ভিডিওটা স্কিপ করতে পারো। ওকে, তো বেশি কথা না বলে চলো ভিডিও স্টার্ট করা যাক। লেটস স্টার্ট ফর দ্য ভিডিও। অনেক তো হলো ছেলেদেরকে শরীর দেখালি, আর কত দেখাবি? নিজের স্বামীর জন্য তো কিছু জামা রাখ। কথাটা শুনে চমকে পিছনে তাকিয়ে দেখলাম জাঙ্কুক ভাইয়া, আমার চাচাতো ভাই। কি বলছো ভাইয়া এসব? কি বলছি বুঝতে পারছিস না? দাঁতে দাঁত চিপে কথাটা বললো। আসলে ভাইয়া, ব্যাস আর কথাটা শেষ করতে পারলাম না। তার আগে জাঙ্কুক ভাইয়া পুরো ভার্সিটির সামনে আমাকে টানতে টানতে নিয়ে গাড়িতে বসালো। চলো ওদের পরিচয়টা আবার দিই। আমি উঠে কিনতে ইন্টার থার্ড ইয়ারে পড়ি। আর একটু আগে যাকে দেখলেন আমাকে টানতে টানতে নিয়ে গেল, সে হলো জাঙ্কুক ভাইয়া, আমার চাচাতো ভাই। আমার মা ছোটবেলায় মারা গেছে, আর বাবা আর একটা বিয়ে করে বাইরে চলে গেছে। ছোট থেকে কাকিমা আর কাকুর কাছে মানুষ হয়েছি। ওরা সকলেই আমাকে খুব ভালোবাসে, শুধু একমাত্র জাঙ্কুক ভাইয়া ছাড়া। আর জাঙ্কুক ভাইয়া পড়াশোনা কমপ্লিট করে কাকুর ব্যবসা সামলাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতেও চলে আসলাম। জাঙ্কুক ভাইয়া পুরো রাস্তায় গাড়িতে আমার সাথে একটাও কথা বলেনি। বাড়ির সামনে এসে জাঙ্কুক ভাইয়া আমার হাত ধরে টানতে টানতে বাড়ির ভেতর নিয়ে গেল। বসার ঘরে জিন আর মিনহু বসেছিল। মিনহু হলো জাঙ্কুক ভাইয়ার ছোট ভাই, ক্লাস 4-এ পড়ে। কাকিমার সামনে আমাকে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল। পিছন থেকে কাকিমা বলল, কি হয়েছে? তুই কি এরকম গরুর মতো টেনে টেনে নিয়ে যাচ্ছিস কেন? কি হয়েছে আমাকে বল। কাকিমার কথা কোনো উত্তর দেয়নি ভাইয়া। জাঙ্কুক ভাইয়া এরকমই, রেগে গেলে কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে। ভাইয়ার ঘরে দাঁড়িয়ে আছি আমি, আর ভাইয়া বসে বসে আমাকে দেখছে, আর আমার খুব বিরক্ত লাগছে। হঠাৎ ভাইয়া উঠে আলমারি থেকে একটা ব্যাগ বের করে আমার হাতে দিয়ে বলল, এরপর থেকে যেখানে যাবি এইটা পরে যাবি। আর কোনোদিনও যদি তোকে দেখেছি এরকম টাইট ফিটিং জামা পরতে, তাহলে তোর সেদিন বাইরে বেরানো শেষ দিন হবে। কথাটা বলে আমাকে রুম থেকে বেরিয়ে যেতে বলল। আমিও আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে আসলাম। আসলে ভাইয়া আমাকে বোরখা দিয়েছে, আর কাল থেকে বোরখা পরেই বাইরে যেতে বলেছে। রাতে সকলে একসাথে টেবিলে খেতে বসেছিলাম। হঠাৎ করে কাকু বলল, আমাদের তেমার জন্য ভালো বিয়ের সম্বন্ধ এসেছে, ছেলে ভালো জব করে, কাল দেখতে আসবে। কাকুর কথা শুনে মাথা নিচু করে বসে আছি। খুব কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছি না, খাবার গলা দিয়ে নামছে না। হঠাৎ কাকিমা বলল, তুই কি কাউকে ভালোবাসিস? আমি শুধু মাথা নাড়ালাম না। তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। আর একটুখানি থাকলেই সকলে আমার চোখের জলটা দেখে নিত। খুব কান্না পাচ্ছে। কি করে বলবো তোমাদের যে আমি খুব ভালোবাসি, তোমাদের ছাড়া থাকবো কি করে? কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে মনে হলো কেউ আমাকে টেনে তুলে কোলে বসিয়ে রেখেছে। তাড়াতাড়ি করে চোখ খুলে দেখলাম জাঙ্কুক ভাইয়া। অনেকটা অবাক হলাম, কারণ জাঙ্কুক ভাইয়া খুব একটা দরকার ছাড়া আমার রুমে আসে না, তাও আবার আমাকে নিজের কোলে বসিয়েছে। আমি সরে আসতে চাইলাম, তখনই ভাইয়া আমার হাতটা ধরে আবার বসালো আর বলল, না খেয়ে চলে আসলি কেন? আর এত কান্না করার কি আছে? দেখতেই তো আসবে, বিয়ে করতে তো না। এবার আমি আবার কান্না করে দিলাম। তখন জাঙ্কুক ভাইয়া আমাকে আরো অবাক করে দিয়ে জড়িয়ে ধরে চোখের জলটা মুছে দিয়ে বলল, হয়েছে, আর কান্না করতে হবে না, থাক কর, সবটুকু খাওয়া শেষ করবি। এই প্রথম জাঙ্কুক ভাইয়া আমাকে নিজের হাতে খাইয়ে দিল, আর এত ভালো ব্যবহার করলো। খুব অবাক লাগছে, যে কিনা আমাকে দেখতেই পারে না, সে আজ আমার কষ্টটা বুঝতে পেরেছে। এই সব ভাবছিলাম, হঠাৎ জাঙ্কুক ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কম্বলের নিচে ঢুকে পড়লো, আর আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আর কোনো কথা না, এবার চুপচাপ ঘুমা। আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে আমার সাথে। এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে কাকিমার ডাকে ঘুম ভাঙলো। ঘড়িতে দেখলাম 1:30 বাজে। আশেপাশে কোথাও জাঙ্কুক ভাইয়াকে দেখতে পেলাম না, হয়তো অনেক আগেই চলে গেছে। মানুষটা কখন কি করে বোঝা যায় না। একদম রেডি হয়ে খাবার টেবিলে গেলাম। ওখানে জাঙ্কুক ভাইয়া আর সকলেই আছে। আমিও খেতে বসলাম। কি রে, তুই কোথাও যাচ্ছিস? কলেজে যাব। কাকিমা,
প্রতিদিন তো এই সময় কলেজেই যাই, তো কলেজেই যাব, আজ কলেজে যেতে হবে না, আজ তোকে বাড়িতে দেখতে আসবে। কথাটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। টেবিল ছেড়ে চলে আসতে চাইলাম, তার আগে পাশের চেয়ার থেকে জাঙ্কুক ভাই আমার হাতটা ধরে আবার বসালো আর চোখের ইশারায় টেবিলে বসে খেতে বলল। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। আসার সময় কাকিমা হাতে একটা শাড়ি ধরিয়ে দিল আর বলল এটা পরতে। তখন জাঙ্কুক ভাইয়া বলল, সংসেজে অন্য কাউকে দেখাতে হবে না, নর্মাল ড্রেস পরে আয়। কাকিমাও আর কিছু বলতে পারলো না। রুমে এসে বসে আছি আর ভাবছি, সত্যি এরা আমাকে পর করে দিচ্ছে। আচ্ছা, আমি না থাকলে ওদের কষ্ট হবে না? ওদের মন খারাপ লাগবে না? আজ কাকু আর ভাইয়া অফিসে যায়নি, মেহমান আসবে বলে। দুপুরের দিকে আসার কথা ছিল, কিন্তু তারা ফোন দিয়ে আসবে না বলে দিয়েছে। কারণ জানতে চাইলে এমন সব আজগুবি কথা বলল যা আমাদের সকলের মাথার উপর দিয়ে চলে গেছে। কারণ আপনার এক মেয়েকে কয়বার বিয়ে দিতে চান? কি বলতে চাইছেন আপনি? আমার মেয়ে কিসের বিয়ে দিয়েছি? মাথা কি ঠিক আছে আপনার? হ্যাঁ ঠিক আছে। আজ সকালে একটা ছেলে আমাদের বাড়িতে এসেছিল, দেখতে শুনতে ভালোই, ছেলেটা বলল তারা আপনারা বিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন মেনে নিচ্ছেন না। তাই আমার আর এই বিষয় নিয়ে আগাতে চাই না, ভালো থাকবেন বলেই ফোনটা কেটে দিল। কাকুর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তখনই জাঙ্কুক ভাইয়া বলল, আব্বু তোমরা কি তেকে ঘাট থেকে নামাতে চাও? কি সব বলছিস? তোর কি মাথা ঠিক আছে জাঙ্কুক? তে আমার মেয়ে, ওকে কোনোদিনও বোঝা মনে করিনি যে ঘাট থেকে নামাবো। আমার কথা হলো, এমন বাজে কথা কে ছড়ালো আর কেনই বা ছড়ালো? আমিও তো চিন্তা করছি কে করলো কাজটা। যেই করেছে ভালোই করেছে, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। হঠাৎ জাঙ্কুক ভাইয়া বলল, হয়তো কেউ একজন চায় না তোর বিয়ে হোক, হয়তো সে তেকে ভালোবাসে তাই এরকম করেছে। তেকে ভালোবাসে সেটা তো আমাদের একবার বলতেই পারতো, আমরা দেখতাম। কিন্তু এইসব বাজে কথা ছড়াবে কেন? হয়তো তার বলার এখন সময় হয়নি তাই সে বলেনি। বাদ দাও আব্বু, যা হয়েছে ভালোর জন্যই হয়। বলি জাঙ্কুক ভাইয়া রুমে চলে গেল। আমিও রুমে চলে আসলাম। খুব খুশি খুশি লাগছে, মনে হচ্ছে যে এই কাজটা করেছে তাকে ধরে কয়েকটা চুমু দিয়ে ভালো হতো। ইস, আজকের জন্য আমি বেঁচে গেলাম। বিকেলে ছাদে গিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া ছাদে দাঁড়িয়ে আছে। পরিবেশটা খুব সুন্দর, হালকা বাতাস, কালো মেঘে খুব সুন্দর লাগছে। আমি আবার নিচে নেমে আসলাম, কফি করে নিয়ে গেলাম। জাঙ্কুক ভাইয়ার সামনে কফির মগটা ধরলাম। জাঙ্কুক ভাইয়া কোনো কথা না বলে কফির মগটা নিয়ে খেতে শুরু করলো। দুজনেই চুপ। হঠাৎ জাঙ্কুক ভাইয়া বলল, কি রে, আজ মনে হচ্ছে খুব খুশি তুই? হ্যাঁ, আজ আমি খুব খুশি, কারণ আমাদের আজকে কেউ দেখতে আসেনি। কেন বিয়ে করতে চাস না? কাউকে কি ভালোবাসিস? কথাটা শুনেই ভাইয়ের দিকে তাকালাম, কারণ কোনোদিনও ভাইয়া আমার সাথে এইভাবে কথা বলেনি। আমার ভাবনার মাঝে ভাইয়া আবার বলল, কি রে, কাউকে ভালোবাসিস? না ভাইয়া, কাউকে ভালোবাসি না। তাহলে বিয়ে করতে চাস না কেন? আসলে ভাইয়া, আমি এই পরিবারটাকে ছাড়তে চাই না, আর ছেড়ে থাকতেও পারবো না। মা যখন মারা যায়, বাবাও ছেড়ে চলে গেল, তখন তারপর থেকে কাকু কাকিমা নিজের মেয়ের মতন নিজেদের বুকে আগলে রেখেছে। তাদের ছাড়া যে থাকতে পারবো না। কথাগুলো বলতেই চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। জাঙ্কুক ভাই আমার দুবাহু ধরে তার দিকে ঘুরিয়ে চোখের জলটা মুছিয়ে দিয়ে বলল, আর কান্না করতে হবে না, তোকে কোথাও যেতে হবে না। তুই সারা জীবন আমাদের বুকেই থাকবি, আমার বাবা মার রাজকন্যা হয়ে, মিনুর বেস্ট ফ্রেন্ড হয়ে, আর আমার বকাঝকার মানুষ হয়ে। এই কথাটা বলে জাঙ্কুক ভাইয়া ছাদ থেকে নিচে নেমে গেল। আমি তার কথা আগা মাথা কিছুই বুঝতে পারলাম না। জাঙ্কুক ভাইয়া ব্যবহার কিছুদিন হলো কেমন পরিবর্তন লাগছে। সকালে নাস্তা করে কলেজে চলে গেলাম। আজ বোরখা পরে এসেছি। এইটা নিয়ে আমার ফ্রেন্ডরা অনেক হাসাহাসিও করেছে। ক্লাস করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হতেই দেখি জাঙ্কুক ভাইয়া বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই বলল, বাইকে ওঠ। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ বাইকে উঠলাম। একটু পরে দেখি ভাইয়া বাড়িতে না গিয়ে উল্টো পথে যাচ্ছে। ভাইয়া, এইটা তো বাড়ির রাস্তা না, আমরা কোথায় যাচ্ছি? মা বাবা সকালে মামার বাড়িতেই চলে গেছে, আর আমাকে বলেছে তোকে নিয়ে যেতে আর তোকে কিছু মার্কেটিং করিয়ে দিতে। কাল ন্যান্সির বিয়ে। ন্যান্সি হলো জাঙ্কুক ভাইয়ার মামাতো বোন। কথাটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ ওই বাড়িতে মামা ছাড়া আমাকে কেউ
দেখতে পারে না। এইটা নিয়ে অনেক ঝামেলাও হয়েছে আগে। জাঙ্কুক ভাইয়া হয়তো আমার মনের কথাটা বুঝতে পেরেছে, তাই বলল, অত চিন্তা করতে হবে না, ও বাড়িতে কারোর কথা কানে নিবি না, তাহলেই তো হলো। আর সব সময় আম্মুর সাথে থাকবি, ঠিক আছে? জাঙ্কুক ভাইয়া আমাকে অনেকগুলো ড্রেস কিনে দিয়েছে। তারপরে আমরা মামাদের বাড়িতে গেলাম, গিয়ে মামাকে সালাম দিলাম। মামার সাথে কথা বলার মাঝেই মামি চলে এসে বলল, জাঙ্কুক, এই ঝামেলাটাকে তোরা সব জায়গায় নিয়ে আসিস কেন? কেন মামি, ও কি খুব জ্বালাচ্ছে তোমাকে? তাহলে বলো, আমি ওকে নিয়ে চলে যাই। মামি আর কিছু বলতে পারলো না, ওখান থেকে চলে গেল। আর জাঙ্কুক ভাইয়া আমাকে নিয়ে কাকিমার রুমে দিয়ে আসলো। মা, আজ ন্যান্সির গায়ে হলুদ, তাড়াতাড়ি রেডি হয়ে নি। ঠিক আছে কাকিমা, বলেই ফ্রেশ হতে চলে গেলাম। সন্ধ্যায় জাঙ্কুক ভাইয়া কিনে দেওয়া হলুদ গ্রাউন্ডটা পরে হালকা সাজলাম। এমন সময় কাকু রুমে আসলো। বাহ, আমার মেয়েটাকে তো এতটুকু সাজেই পুরো পরীদের মতন লাগছে। আমি কাকুকে জড়িয়ে ধরে বললাম, ধন্যবাদ কাকু। বাইরে এসে দেখি অনেক মানুষ, মেয়েরা সকলে হলুদ শাড়ি পরেছে আর খুব সেজেছে, আর ছেলেরা কাঁচা হলুদের পাঞ্জাবি পরেছে। হঠাৎ জাঙ্কুক ভাইয়ার দিকে চোখ গেল। ভাইয়াকে দেখতে মনে হচ্ছে কাঁচা হলুদের পাঞ্জাবিটা যেন শুধুমাত্র ওনার জন্য। এত কিউট লাগছে ওকে। একটু পরেই একে একে সকলে ন্যান্সি আব্বুকে হলুদ মাখিয়ে দিল। আমি হলুদ দিতে গেলেই ন্যান্সি আব্বু আমার হাতটা ধরে বলল, আমি জাতার হাতে হলুদ দিই না। আব্বুর কথাটাই খুব লজ্জায় পেলাম। কাকিমার দিকে তাকালাম, কাকিমা চোখের ইশারায় চলে আসতে বলল। আমিও চলে আসলাম। সব শেষে মামি জাঙ্কুক ভাইয়াকে বলল, কি রে জাঙ্কুক, ওখানে বসে আছিস কেন? এখানে আয়, ন্যান্সিকে হলুদ দে। আসলে মামি, আমি যাত্রার গায়ে হলুদ মাখাই না, বলে চলে গেল। সকলে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, আর কাকিমা কাকু মুচকি মুচকি হাসছে। হয়তো তারা খুশি হয়েছে। রাতে সকলে মেহেন্দি পড়ছে, আমিও সকলের সাথে বসে আছি। তখন একটা পিচ্চি মেয়ে এসে আমাকে বলল, আব্বু, তুমি কি মেহেন্দি পড়বে না? আমি কিছু বলার আগে মামি বলল, যা চাল নাই চুলো নাই, তার আবার কিসের মেহেন্দি পড়া? হ্যাঁ, যা এখান থেকে। আমি কিছু না বলেই কাকিমার রুমে চলে আসলাম। কাকুর সাথে কিছুক্ষণ গল্প করে খাওয়া দাওয়া করে ন্যান্সি আব্বুর রুমে গেলাম ঘুমাতে। কারণ এই বাড়িতে 5টা রুম, একটাতে কাকিমা কাকু, আর একটাতে মামা মামি, আর একটাতে বড়রা, আর ন্যান্সি আব্বুর রুমে ছোটরা, আর বাকি একটা রুমে জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ভাইয়া কারোর সাথে রুম শেয়ার করে না। ন্যান্সি আব্বুর রুমে যেতে আমাকে জানা তাই বলে বের করে দিল। রাতও অনেক হয়েছে, তাই মন খারাপ করে ছাদে চলে আসলাম, কারণ সকলে ঘুমিয়ে পড়েছে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে ভাবছি, যার বাবা মা নেই তার হয়তো দুনিয়াতে কোনো দাম নেই। এই বাড়িতে থাকতে আমার একটুও ভালো লাগছে না, কিন্তু কিছু বলতেও পারছি না। হঠাৎ কেউ একজন পিছন থেকে আমাকে কোলে তুলে নিল। খুব ভয় পেয়ে তার দিকে তাকিয়ে দেখলাম জাঙ্কুক ভাইয়া। আমি বুঝতে পারি না এই মানুষটা কি চায়। এই মরিচের গুঁড়ো তো এই পানি। আমাকে দোলনায় বসিয়ে দিয়ে আমার পাশে বসলেন। কি হয়েছে, এখনো ঘুমাসনি কেন? আমি মাথা নিচু করে দিলাম, কারণ কি বলবো যে ন্যান্সি আব্বু আমাকে রুমে ঢুকতে দেয়নি। বলতে হবে না, বুঝতে পারছি। এবার হাতটা দে। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। আমার হাত নিয়ে উনি কি করবে? আমার ভাবনার মাঝেই ভাইয়া আমার হাতটা নিয়ে মেহেন্দি পরানো শুরু করলো। মেহেন্দি পরানো দেখে আমার চোখ দুটো আপনা আপনি বড় হয়ে গেল। এত সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিল, তারপরে আমাকে কিছু বলতে না দিয়ে আমাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। একটু পরে জাঙ্কুক ভাইয়ের রুমে এসে খাটে বসালেন। বসিয়ে আমাকে বলল, তুই ঘুমিয়ে পড়। আমি অবাক হয়ে মাথা নিচু করে বললাম, ভাইয়া, আমি এখানে ঘুমালে তুমি কোথায় ঘুমাবে? আর তাছাড়া এখানে ঘুমালে লোকে খারাপ বলবে। আমার কথাটা মনে হয় ভাইয়ার পছন্দ হয়নি, তাই আমাকে একটা ধমক দিয়ে ঘুমাতে বলল, আর নিজে সোফায় শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখি ভাইয়া আমার আগে উঠে পড়েছে, তাই আমিও উঠে বাইরের পরিস্থিতি দেখে ধীরে ধীরে কাকিমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা নাস্তা করে বাইরে গেলাম, যেখানে স্টেজ সাজানো হচ্ছে। সকলেই কাজে ব্যস্ত। মামার একমাত্র মেয়ে, তাই কোনো কিছুরই কমতি রাখছে না। হঠাৎ কোথা থেকে একটা ছেলে এসে বলল, হাই, আমি কায়ে, ন্যান্সির খালাতো ভাই। হাই, আমি তে, আমি জাঙ্কুক ভাইয়া চাচাতো বোন। ও, কেমন আছো? জি ভালো, আপনি? ভালো। ও হ্যাঁ, তোমাকে কালকে খুব সুন্দর লাগছিল, আর এখন নর্মাল ড্রেসেও তোমাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ বলেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে আসলাম। কি রে মা,
তোর হলো? কত করে বললাম, সকলে পার্লারে গেল, তুইও যা, আমার কথা তো কানেই নিবি না। উফ কাকিমা, এই দেখো আমি রেডি। আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে, আমার মেয়েটা দেখি একাই 100 বলে চলে গেল। আমিও চলে গেলাম কাকিমার পিছু পিছু। হঠাৎ জাঙ্কুক ভাইয়া আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে আমাকে খাটের উপর বসিয়ে আমার পাশে বসে কোনো কথা না বলে মাথায় দুটো হাত দিয়ে ধরে কাছে নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হঠাৎ এমন হওয়া সব কিছু আমার কাছে বাসির তরকারির মতো লাগলো, মানে এলোমেলো লাগলো। একটু পরেই আমাকে ছেড়ে দিয়ে খোপা করা চুলগুলো খুলে দিয়ে চলে গেল, আর যাওয়ার আগে বলে গেল চুলগুলো খোলাই থাক আর ঠোঁটে লিপস্টিক মুছে ফেল, না হলে এখন যেটা হলো সেটা বারবার হবে। আমি এখনো সেইভাবে বসে আছি। ভাইয়া কেন আমার সাথে এমন করে? কখনো মেঘ তো কখনো বৃষ্টি, আর কখনো সাদা রং তো কখনো কালো রং। একটু পরে বাইরে গেলাম, বরযাত্রী এসে গেছে, বাড়িতে অনেক মানুষ। খাওয়া দাওয়া শেষ করে এবার বিয়ে পড়ানো শুরু হলো। খুব মজার ব্যাপার হলো ন্যান্সি আব্বু খুব হাসি খুশি ভাবে কবুল বলে দিয়েছে। আমি এক কোণে দাঁড়িয়ে আছি, হঠাৎ কোথা থেকে একটা ছেলে এসে আমার কোমরে হাত রেখে আমাকে বলল, ইউ আর লুকিং সো হট বেবি। আমি কোনো কিছু না ভেবেই ঘুরে লোকটার গালে সাপাটে একটা চড় মেরে দিলাম। স্টেজের সব মানুষ এখনো আমাদের দিকে তাকিয়ে ভাবছে কি হলো। কোথা থেকে জাঙ্কুক ভাইয়া দৌড়ে এসে বলল, কি হয়েছে রে তে? আমি জাঙ্কুক ভাইয়াকে দেখেই জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কাকু আর কাকিমা এসে বলল, কি হয়েছে? আমি কাকিমাকে জড়িয়ে ধরে সব বললাম। সাথে সাথে জাঙ্কুক ভাইয়া লোকটাকে মারতে শুরু করলো। তখনই মামু আর মামি সকলে এসে জাঙ্কুক ভাইয়াকে থামালো। মামি আর ন্যান্সি আব্বু সকলেই আমাকে দোষ দিচ্ছে। ন্যান্সি আব্বু বলে, বিড়ালের সামনে মাছ রাখলে সে তো নজর দেবেই। মামি বলল, আমার চরিত্রে নাকি দোষ আছে। তখনই জাঙ্কুক ভাইয়া চিৎকার করে বলল, অনেক বলে ফেলেছো মামি, আর বলো না, তাহলে আমি ভুলে যাব তুমি আমার মামি হও। আর হ্যাঁ ন্যান্সি, তোকে বলছি, নিজেকে বিড়াল মনে করিস ঠিক আছে, নিজের মতন অন্য কাউকে মনে করিস না। বলেই আমার হাতটা ধরে হাঁটা শুরু করলো। আর কাকিমাকে বলল, আম্মু আমি তেকে নিয়ে বাড়িতে চলে গেলাম, তোমরা আসো। বলেই আমাকে নিয়ে চলে আসলো। বাড়িতে এসে আমি নিজের রুমে চলে এসে কান্না করছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল। কাকু ফোন দিয়ে বলেছে আজ আসতে পারবে না, খুব ক্লান্ত লাগছে, তাই গোসল করে রান্না করতে গেলাম। কি রান্না করছিস? পিছনে ঘুরে দেখি জাঙ্কুক ভাইয়া, ছোট মাছ, আলু ভাজি আর ভাত। ও দেখ, যে যেমন সে তো অন্যদেরকেও তেমনই ভাববে। এইসব নিয়ে আর চিন্তা করিস না, আমাকে এক কাপ কফি দিবি? ভাইয়াকে কফি বানিয়ে দিয়ে আমি রান্নায় মন দিলাম। ভাইয়াও আমার পাশে দাঁড়িয়ে ছিল, কারণ ভাইয়া জানে আমি বিদ্যুৎ চমকালে ভয় পাই। আর বেশিরভাগ সময় বৃষ্টি হলে কাকু ভাইয়ার কাছে থাকে আর আমি কাকিমার কাছে, কাকিমার বুকের মাঝে থাকি। রান্না শেষ হতে হতে 8:30 বেজে গেল। তারপরে দুজনে খাওয়া দাওয়া করে আমি রুমে চলে আসলাম। ভাইয়াও আমার পিছু পিছু এসে বলল, বই নিয়ে আমার রুমে আয়, এসে পড়বি। আমিও আর কথা না বাড়িয়ে ভাইয়ার রুমে চলে গেলাম। 11টার দিকে ভাইয়াকে বললাম রুমে যাব। ভাইয়া বলল, এই খাটে শুয়ে পড়। আর তুমি? এই ঘরে তো ছোট সোফা, আমি এখানে শুতে পারবো না, তুই ঘুমা। আমি তো একা ঘুমাতে পারবো না বৃষ্টির জন্য, তাই বাধ্য হয়ে ভাইয়াকে বললাম, ভাইয়া তোমার খাটটা অনেক বড়, আমি এই পাশে শুয়ে পড়ছি, তুমি ওই পাশে শুয়ে পড়ো। ভাইয়া যেন এই কথারই অপেক্ষায় ছিল। আমার বলতে যতটা না দেরি হয়েছে, ভাইয়া খাটে এসে শুয়ে পড়তেও তত সময় লাগেনি। খুব ভয় করছে, কাকিমাকে খুব মিস করছি। এখন কাকিমা থাকলে আমি কাকিমার বুকের মাঝে চলে যেতাম। হঠাৎ জাঙ্কুক ভাইয়া আমাকে টেনে ওনার বুকের সাথে মিশিয়ে নিল। আমি কিছু বলতে পারছিলাম না, বরফের মতো চুপচাপ আছি, নিঃশ্বাসটাও যেন নিতে ভুলে গেছি। জাঙ্কুক ভাইয়ার কথায় আমার ধ্যান ভাঙলো, কিরে নিঃশ্বাসটা ফেল, না হলে তো তোর মৃত্যুর জন্য আব্বু আম্মু আমাকে জেলে পাঠিয়ে দেবে। ভাইয়ার কথায় খুব লজ্জা পেলাম, চুপচাপ ওনার বুক থেকে সরে আসতে চাইলাম। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করতে পারিস, খারাপ কিছু করব না। আমি জানি তুই ভয় পাচ্ছিস, আর আমি জানি তুই ভয় পেলে আম্মুর বুকের মাঝে শুয়ে থাকিস। এখন তো আম্মু নেই, তাই না হলে আমার বুকে শুয়ে থাক। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ ভাইয়ার বুকে শুয়ে আছি।
হঠাৎ ভাইয়া বলল, জানিস তে, তোর পাশে আমি কাউকে দেখতে পারি না। তুই যখন কোনো ছেলের সাথে হাসতে হাসতে কথা বলিস তখন আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। তোর মনে আছে ক্লাস 8-এ একটা ছেলে তোকে চিঠি দিয়েছিল? ওই ছেলে যখন তোর সাথে মিশতো, কথা বলতো, আমার খুব কষ্ট হতো। তাই নিজের কষ্টটা দূর করতে কিছুদিন বন্ধুর বাড়িতে চলে গেছিলাম। কিন্তু 2 দিন থাকার পর বুঝতে পারি তোকে ছাড়া আমি থাকতে পারবো না, তোকে না দেখো আমি থাকতে পারবো না। তাই পরের দিন বাড়িতে এসে ওই ছেলেটাকে আগে এই এলাকা থেকে তাড়িয়ে দিলাম। তারপর থেকে তোর কাছে কাউকে আসতে দিইনি। জানিস, তোর অনেকগুলো বিয়ে আসছিল আমার কাছে, আমি তাদের বাড়ি পর্যন্ত আসতে দিইনি। এইগুলো তুই কি বলবি আমি জানি না, তবে আমি বলবো আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সারা জীবন তোকে আমার পাশে চাই। দেখ, ভালোবাসার কথা কিভাবে বলতে হয় আমি জানি না, কিন্তু আজ এত কিছু হয়ে গেছে যে আমার মনে হচ্ছে তোকে এখন এই সব কথা না বললে তোকে আমি সারা জীবনের মতন হারিয়ে ফেলবো। এতক্ষণ আমি ভাইয়ার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। হঠাৎ ভাইয়াকে বললাম, তার মানে সেই দিন কাকুর বন্ধুর বাসায় গিয়ে তুমি বলে এসছো আমি তোমার বউ? হ্যাঁ, কি করব বল, আব্বু যেমন করছিল যেন সেই দিনই তোর বিয়ে দিয়ে দেবে। আমি আর কিছু বলতে পারলাম না, কেমন একটা লাগছিল, তাই ভাইয়ার বুক থেকে সরে আসতে চাইলাম। তখনই ভাইয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, দেখতে, আমি তোকে জোর করব না আমাকে ভালোবাসতে, কিন্তু আমি তোকে অন্য কারোর হতেও দেব না। আর আমার বুক থেকে সরে যাওয়ার চেষ্টা করিস না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমিও আর কিছু বললাম না, মনে মনে ভাবছি আমার বান্ধবীরাও প্রেম করে, ওদের কাছে শুনেছি ওদের বয়ফ্রেন্ডরা নাকি গোলাপ দিয়ে প্রপোজ করেছে। আর ভাইয়া এটা কি করলো, প্রপোজ করলো নাকি ওনার কাছে থাকার জন্য থ্রেট দিল? এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি জাঙ্কুক ভাইয়া নেই। তাই উঠে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রান্নাঘরে গিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া রান্না করছে। আমাকে দেখেই বলল, ঘুম ভাঙলো তাহলে? আচ্ছা, এত ঘুমাস কি করে বলতো? সারা রাত নাক ডেকে ঘুমালি, আমাকে তো ঘুমাতেই দিলি না। আমি কিছু বললাম না, রাতের কথাটা মনে পড়ে লজ্জা করছিল। তার মানে ভাইয়া আমাকে ভালোবাসে? আচ্ছা, ভাইয়া আমাকে ভালোবাসে, আমি কি ভাইয়াকে ভালোবাসতে পারবো? কি রে, কি এত ভাবছিস? চল নাস্তা করি, তারপর তোকে কলেজে দিয়ে আমি অফিস যাব। কিছুদিন পরে তোর পরীক্ষা, এখন থেকে পড়াশোনা ঠিকভাবে কর, না হলে তো আমার বাচ্চা কাচ্চাগুলো শিক্ষিত মা পাবে না। ভাইয়ার এমন কথায় আমার মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। কলেজে বসে আছি, ক্লাস করতে ইচ্ছা করছে না, ক্লাসে মনটা বসছে না, মনটা তো জাঙ্কুক ভাইয়া বলা কথাগুলোতে পড়ে আছে। কি রে, কি এত ভাবছিস? জিমিন, আমার বান্ধবী। কিছু না রে, রাস্তা দিয়ে হাঁটছি, উদ্দেশ্য বাড়ি যাব। হাঁটতে হাঁটতে কখন যে মাঝ রাস্তায় চলে এসেছি বুঝতে পারিনি। হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। কপালে একটু কেটে গেছে। কপালে হাত দিয়ে রাস্তার দিকে তাকাতেই দেখলাম অনেক লোক ভিড়। ভিড় ঠেলে আমি ওখানে গিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া রাস্তায় পড়ে আছে, মাথা দিয়ে রক্ত পড়ছে। জাঙ্কুক ভাইয়া! ব্যাস, আর কিছু বলতে পারলাম না, মাথা ঘুরে পড়ে গেলাম। চোখ মিলে তাকিয়ে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। পাশে তাকিয়ে দেখলাম জাঙ্কুক ভাইয়াও শুয়ে আছে। ভাইয়া মাথায় হাত দিতে চোখ খুলে আমার দিকে তাকালো, মুচকি একটা হাসি দিয়ে বলল, কি রে, হাত পা ভাঙলো আমার, আর পুরো একদিন বেডে শুয়ে থাকলি তুই? ভাইয়ার কথায় খুব অবাক হলাম। পুরো একটা দিন বেড রেস্টে ছিলাম? ভাইয়াকে কিছু বলতে যাব, তার আগে কাকিমা রুমে এসে বলল, কি রে, তোর সেন্স ফিরলো? তোরা দুজনে তো আমাকে পাগল করে ছাড়বি। তারপরে কাকিমার কাছে জানতে পারলাম রাস্তা দিয়ে হাঁটার সময় পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিচ্ছিল। তখনই জাঙ্কুক ভাইয়া এসে আমাকে সরিয়ে দেয়, আর গাড়িটার সাথে ভাইয়া বাড়ি খেয়ে রাস্তায় পড়ে যায়। কথাটা শুনে খুব খারাপ লাগছিল। আমার জন্য ভাইয়ার আজ এই অবস্থা। কাকিমা আমাদের দুজনকে খাইয়ে দিয়ে চলে গেল, আর যাওয়ার আগে বলে গেল একটু পরে ভাইয়াকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। আমি ভাইয়ার পাশে বসে আছি। আই এম সরি ভাইয়া, আমার জন্য আজ তোমার এই অবস্থা। ইটস ওকে। কিন্তু তুই কি এত ভাবছিস যে রাস্তায় আমি তোকে এতবার ডাকলাম তুই শুনতে পাসনি? আর একটু হলেই তো গাড়িটা তোকে পিষে দিয়ে রেখে চলে যেত। কি এত ভাবছিস বলতো? কি আর ভাববো, তোমার কথাগুলোই ভাবছিলাম।
এই রে, কি বলে ফেললাম। জাঙ্কুক ভাইয়া দেখি মুচকি মুচকি হাসছে। আমি চলে আসতে চাইলাম, ঠিক তখনই জাঙ্কুক ভাইয়া আমার হাতটা ধরে তার কাছে বসিয়ে দিয়ে আমার কোলে মাথা রেখে বলল, কিছুদিন পরে তোর পরীক্ষা, এখন আমাকে নিয়ে ভাবতে হবে না, নিজের পরীক্ষাটা নিয়ে ভাব, বুঝলি? আমাকে নিয়ে ভাবার জন্য সারা জীবন বাকি আছে। আমি কিছু বললাম না। হঠাৎ জাঙ্কুক ভাইয়া আমার কোমরে জড়িয়ে ধরে বলল, একটু চুল টেনে দে তো। আমার হাতটা আপনা আপনি জাঙ্কুক ভাইয়ার মাথায় চলে গেল, তাই চুল টানতে শুরু করলাম। এমন সময় রুমে কাকিমা ঢুকলো। সেই কি লজ্জায় সরে আসতে চাইলাম। ভাইয়া আমার কোমরটা আরো শক্ত করে জোরে ধরে বলল, এত নড়াচড়া করিস কেন? কাকিমার দিকে তাকিয়ে বলল, আম্মু কিছু বলবে? কাকিমা মুচকি হেসে বলল, বলবো তো, এত রোম্যান্স পরেও করিস, এখন বাড়িতে চল। কাকিমার কথায় খুব অবাক হলাম। কাকিমা এসব কি বলছে? তার মানে জাঙ্কুক ভাইয়া আমাকে ভালোবাসে, এইটা কাকিমা জানে? আমার ভাবনার মাঝে কাকিমা বলল, আমি তোর কাকুর সাথে চলে যাচ্ছি, তুই আর তে রেডি হয়ে চলে আয়, বলেই চলে গেল। আমি জাঙ্কুক ভাইয়ার দিকে তাকিয়ে আছি। জাঙ্কুক ভাইয়া হয়তো আমার মনের কথাটা বুঝতে পেরেছে, তাই সে বলতে শুরু করলো, এত ভাবতে হবে না, তুই তো জানিস আমার জীবনে যা হয় সবকিছুই আমি আমার আম্মুকে বলি। এইটাও বলেছি, আম্মু আগের থেকেই জানে আমি তোকে ভালোবাসি, আর আজ আব্বুও জেনে যাবে, আম্মু বলেছে। তবে হ্যাঁ, কেউ তোকে জোর করবে না আমাকে বিয়ে করার জন্য। একটু ভাব নিয়ে জাঙ্কুক ভাইয়া বলল, আর আমি জানি জোর করতেও হবে না, তুই নিজেই বিয়ে করতে রাজি হয়ে যাবি আর আমাকে ভালোবাসবি। আমার মতো সুন্দর একটা ছেলেকে ভালো না বেশে থাকা যায় বল? আমি কিছু বলতে পারছি না, কি বা বলবো। তারপরে বাসায় চলে গেলাম। বাড়িতে আসার পরে আবার এক নতুন অত্যাচার শুরু হলো। জাঙ্কুক ভাইয়া কাকু আর কাকিমাকে বলে দিয়েছে, যতদিন না সে সুস্থ হবে ততদিন নাকি আমি নাকি ওনার কাছে থাকবো, আমার জন্যই নাকি তার অবস্থা এই। কাকিমা অনেকবার মানা করেছে, কারণ আমরা দুজনেই বড় হয়েছি, বিয়ে ছাড়া এক ঘরে কিভাবে থাকবো। তখনই জাঙ্কুক ভাইয়া বলল, ওকে, থাকতে হবে না, তবে একটা শর্ত আছে। তার কথা শুনে আমি কাকিমা কাকু প্রশ্নের সুযোগ মুখে দিয়ে তার দিকে তাকিয়ে আছি। একটু পরে ভাইয়া বলল, আমার শর্ত হলো যতদিন না তে আমাকে ভালোবেসে বিয়ে করবে ততদিন আব্বু আম্মুর কাছে থাকতে পারবে না, আমার সাথে থাকতে হবে। রাজি থাকলে বলো, এক চাপো নাহলে দুই চাপো। এমন কথা শুনে আমি আর নিজের হাসি থামিয়ে রাখতে পারলাম না, খিলখিল করে হেসে উঠলাম। একটু পরেই আশেপাশে তাকিয়ে দেখলাম কাকিমা আর কাকু আমার দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে, তাদের মুখটা টমেটোর মতন হয়ে গেছে। সেটা দেখে আমি আবার হেসে উঠলাম। কাকু অসহায় ভাবে জাঙ্কুক ভাইয়াকে বলল, বাপের সাথে কেউ কি এরকম করে বল, এমন করিস না। ওকে বাবা, করবো না, থেকে তাহলে বলো আমাকে ভালোবেসে বিয়ে করতে, ও বিয়ে করলে আমি তোমাদের ঘর ফুল দিয়ে সাজিয়ে দেবো, কথা দিলাম। এবার যেন কাকু একটু লজ্জা পেল, আর আমি হাসতে হাসতে রুমে চলে আসলাম। দুদিন হয়ে গেল কাকু জাঙ্কুক ভাইয়ের সাথে থাকে আর আমি কাকিমার সাথে থাকি। কাকু না পারছে আমাকে কিছু বলতে, আর না পারছে কাকিমার সাথে থাকতে। কলেজ শেষ করে বাড়িতে আসছিলাম, জাঙ্কুক ভাইয়া কোথা থেকে এসে আমাকে টেনে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া, আমি তোমাকে কিছু বলছি, আমরা কোথায় যাচ্ছি? বলবো, যদি তুই আমার কথা রাখিস। কি কথা? আজ থেকে আমাকে আর ভাইয়া ভাইয়া বলবি না, আমার নাম ধরে ডাকবি। কি তোমার মাথা ঠিক আছে? তুমি আমার থেকে এত বড় হও, আমি কি না তোমার নাম ধরে ডাকবো? আচ্ছা তে, আমার জন্য কি তোর মনে একটুও জায়গা নেই? হঠাৎ জাঙ্কুক ভাইয়ের এমন প্রশ্ন শুনে আমি চুপ হয়ে গেলাম। কি বলবো জানি না, তবে এই কদিন এইটা বুঝে গেছি জাঙ্কুক ভাইয়ের কাছাকাছি থাকতে আমারও ভালো লাগে। তার আমার প্রতি ভালোবাসাটা আমার জন্য ভালো লাগায় দাঁড়িয়েছে। তবে এই ভালো লাগাটা ভালোবাসায় পরিপূর্ণ হবে কিনা জানি না। আমার ভাবনার মাঝেই হঠাৎ গাড়ি থেমে গেল। তাকিয়ে দেখি গাড়িটা এসে একটা পার্কে থামলো। আমাকে নামতে বলে জাঙ্কুক ভাইয়াও গাড়ির থেকে নেমে গেল। আমি আর জাঙ্কুক ভাইয়া নদীর কিনারায় পাশাপাশি বসে আছি। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে বলল, হাই জাঙ্কুক। আমি আর ভাইয়া পিছনের দিকে তাকালাম। ভাইয়া মেয়েটার দিকে তাকিয়ে বলল, ও হাই আয়ু, এসো বসো। তো জাঙ্কুক কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। তো জাঙ্কুক, ওই পিচ্চি মেয়েটাকে
করেছে সামনের মাসে 15 তারিখে। ভাইয়া এমন কথা বলবে আমি কল্পনাতেও ভাবিনি। কখন যে চোখের থেকে পানি গড়িয়ে গালে পড়েছে বুঝতেও পারিনি। কি রে, তোর আবার কি হলো? কান্না করছিস কেন? কই কিছু না ভাইয়া, ওই তো চোখে মনে হয় কি একটা পড়েছে বলেই চোখের পানি মুছিয়ে দিলাম। মুখে একটু হাসি রেখা টেনে বললাম, আচ্ছা ভাইয়া তোমরা কথা বলো, আমি বাড়ি চলে গেলাম। ওদের আর কিছু বলার সুযোগ দিলাম না। বাড়িতে এসে রুমের দরজা বন্ধ করে দিয়ে অনেক কাঁদলাম। কেন এখন খারাপ লাগছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো ভাইয়াকে ভালোবাসি না, তাহলে ভাইয়া বিয়ের কথা শুনে আমার এত কেন খারাপ লাগছে? এভাবে দিন কাটলো। কাল থেকে আমার পরীক্ষা শুরু। কাকিমা ভাইয়াকে বলল আমাকে কলেজে দিয়ে আসতে। ভাইয়া শতাংশে না বলে দিল। বলল এখন নাকি আয়ুর সাথে দেখা করতে যাবে, তাই আমার সাথে যেতে পারবে না। অথচ কাল সারা রাত ভাইয়া আমাকে পড়িয়েছে। ভাইয়া আমাকে না নিয়ে চলে গেল। কাকু আমাকে কলেজে পৌঁছে দিল। এইভাবেই আমার পরীক্ষা শেষ হয়ে গেল। প্রতি রাত ভাইয়া আমার সামনে বসে থাকতো, আমার পড়া দেখতো। আর সকাল হলে উধাও হয়ে যেত। পরশু ভাইয়ার বিয়ে, আর সকলে মিলেই মার্কেটিং করতে গিয়েছে। আয়ু আব্বুও গেছে। ভাইয়া আর আয়ু আব্বু খুব হাসাহাসি করছে, কেনাকাটি করছে। ওদের দেখে যেন আমার কষ্ট দ্বিগুণ বেড়ে গেল। কাকিমা আমাকে বলল জামা নিতে, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না, তাই কিছু কিনিনি। আজ ভাইয়ার গায়ে হলুদ। কাকিমা আমাকে জোর করে হলুদ শাড়ি পরিয়েছে। সকলেই ভাইয়াকে হলুদ দিয়ে দিল। নিজেকে আজ সামলাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আজ বারবার মনে হচ্ছে ভালোবাসা পেয়েও হারিয়ে ফেললাম। কান্না করতে করতে রুমে চলে আসলাম। রাতে আর ঘর থেকে বের হইনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গিয়ে আয়নায় দেখতে পেলাম আমার গায়ে হলুদ লাগানো আর কোমরে এক সাইডে মেহেন্দি দিয়ে আই লাভ ইউ লেখা। এমনটা কি করতে পারে ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসলাম। সকলেই বিয়ের কাজে ব্যস্ত। আজ ওদের মনে কত আনন্দ, আর আমার মনে 10 বালতি বেদনা। জাঙ্কুক ভাইয়াও কত খুশি, কিন্তু একদিন ভাইয়া নিজেই বলেছিল আমাকে বিয়ে করবে, আর যখন আমি তাকে ভালোবাসবো তখন আমাকে বিয়ে করবে। অথচ আজ আমি আমার সবটা দিয়ে ভালোবাসতে চাইছি, আর আজ তিনি কি করছে? আমার মনটাকে ভেঙে দিল। এখন আনন্দ সহ আয়ু আব্বুকে বিয়ে করছে। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। সকলের মাঝেই কাকিমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদছিলাম। সকলেই বলা বলি করছিল আমার কি হয়েছে। জাঙ্কুক ভাইয়াও আমার কাছে এসে বলল, কি হয়েছে তোর, এমন করে কান্না করছিস কেন? আমি আর ওখানে 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে নিজের রুমে চলে আসলাম। জাঙ্কুক ভাইয়া আর কাকিমা অনেকবার ডাকছে। একটু পরেই জাঙ্কুক ভাইয়ার বিয়ে। আমি এখনো ঘরে বসে আছি। নিজেকে আজ আর নিজের কাছে ভালো লাগছে না। নিজেকে আজ নিজের কাছে বোঝা লাগছে। কিছু না ভেবেই একটা চিঠি লিখতে বসলাম। লেখার শেষে বিষের বোতলটা হাতে নিয়ে বসে আছি। একটু পরে বোতলের সবটুকু বিষ আমি খেয়ে ফেললাম। খুব কষ্ট হচ্ছে, আমার চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। বাইরে থেকে অনেকবার ডাকাডাকি করছে। যখন আমার কোনো সারা শব্দ আর পেল না, তখনই জাঙ্কুক ভাইয়া দরজাটা ভেঙে ফেললো। জাঙ্কুক ভাইয়া দৌড়ে আমার কাছে এসে আমার নাম ধরে বারবার ডাকতে লাগলো। কিছু বলার শক্তিটুকু আজ আমার নেই। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো। ব্যাস, তারপরে কি হয়েছে আর বলতে পারবো না। চোখ খুলে নিজেকে জাঙ্কুক ভাইয়ার বুকে আবিষ্কার করলাম। ঘুমিয়ে আছে জাঙ্কুক ভাইয়া। কিছু সময় তার বুকে থেকে বোঝার চেষ্টা করলাম আমি কোথায় আছি। একটু নড়ে চড়ে উঠতেই জাঙ্কুক ভাইয়া ধরপড়িয়ে উঠলো। আমাকে দেখে জড়িয়ে ধরে বসে আছে। তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, কিছু বলতেও পারছে না। একটু পরে রুমে কাকু আর কাকিমা আসলো। আমাকে দেখে যেন তাদের প্রাণ ফিরে পেল। আর ডক্টর আমাকে চেক আপ করে একটু পরে ডক্টর বলল, আর কোনো চিন্তা নেই, আপনাদের মেয়ে এখন সুস্থ, ওকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন বলেই চলে গেল। কাকু আর কাকিমা আমার পাশে বসে আছে। জাঙ্কুক ভাইয়া আমার বেডের এক সাইডে চুপ করে বসে আছে। হঠাৎ কাকু আমার হাত ধরে বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দে মা। আমি কাকুর হাত দুটো ধরে বললাম, এইসব কি বলছো কাকু? তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো?
আসলে মা, আয়ু হলো তোর কাকিমার বান্ধবী মেয়ে। কাল ওদের বিয়ে ছিল, তবে সেটা জাংকুকের সাথে না, আমাদের অফিসে জ্যাকসনের সাথে। ওদের বিয়ের কথা শুনে আমি ওদের বলি বিয়েটা যেন আমাদের বাড়ি থেকে হয়। তোর সাথে অভিনয় করতে বলে দিয়েছিলাম যেন তুই তোর মনের কথাটা নিজেই বুঝতে পারিস। আর আমার কথা মতনই জাংকুক তোকে বলে জাংকুকের সাথে আয়ুর বিয়ে হবে। বিশ্বাস কর মা, তুই এমন কিছু করবি সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি তোদের এক করতে গিয়ে তোদের জীবনটা শেষ করে দিতে গিয়েছিলাম। আমাকে মাফ করে দে মা। কাক কথাগুলো বলছে আর কান্না করছিল। আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ কাকিমা বলল, কাল থেকে আজ পর্যন্ত তুই 2 দিন ধরে এই বেডে শুয়ে আছিস। তোর কাছ থেকে আমার ছেলেকে কেউ সরাতে পারিনি। এই 2 দিন এক ফোঁটা পানিও খাইনি আমার ছেলেটা। আমাদের কারোর সাথে কথাও বলছে না। তুই প্লিজ ওকে একটু বুঝিয়ে শুনিয়ে খাওয়া। এই যে খাবারটা আমার পাশের টেবিলে রেখে কাকু কাকিমা চলে গেল। আর জাংকুক ভাইয়া এখনো আগের মতন দাঁড়িয়ে আছে। হঠাৎ আমার কাছে একটা চেয়ার টেনে বসে পকেট থেকে একটা কাগজ বের করে পড়তে শুরু করলো। প্রিয় জাংকুক ভাইয়া, যখন তুমি আমার মনের কথাগুলো জানতে পারবে তখন হয়তো আমি আর এই দুনিয়াতে থাকবো না। জানো ভাইয়া, তোমাকে না আয়ু আব্বুর সাথে খুব মানিয়েছে। কিন্তু বিশ্বাস করো, তোমাদের দুজনকে একসাথে দেখে আমি যে নিজেকে ঠিক রাখতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, আমার নিঃশ্বাসটাও নিতে পারছি না। শপিং মলে যখন তুমি আয়ু আব্বুকে জড়িয়ে ধরেছিলে তখন যেন আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল। আচ্ছা ভাইয়া, তুমি তো বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে, আর তখন বিয়ে করবে যখন তোমাকে আমি ভালোবাসবো। তবে কেন আজ তুমি আয়ু আব্বুকে বিয়ে করছো? তবে কি তোমার কথাগুলো সবই মিথ্যে ছিল? আচ্ছা ভাইয়া, আমার যে খুব কষ্ট হচ্ছে, তুমি কি কিছু বুঝতে পারছো না? এই কষ্টটাকে কি নাম দেব বলো তো? আমি জানি না, তবে আমি তোমাকে বড় ভালোবেসে ফেলেছি। তাই আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। প্রথম এবং শেষবারে তোমাকে বলে দিয়ে যাচ্ছি ভাইয়া, আই লাভ ইউ, রিয়েলি লাভ ইউ। ভালো থেকো। ইতি, তোমার না পাওয়া ভালোবাসা। চিঠিটা আমার লেখা। আমি ভাইয়ার দিকে তাকাতে পারছি না, খুব ভয় করছে। ভাইয়া চিঠিটা পড়ে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে মাথা নিচু করে নিলাম। ভাইয়া আমাকে কিছু বলার আগে আমি ভাইয়াকে অসহায়ভাবে বললাম, ভাইয়া আমার না খুব খিদা লেগেছে। ভাইয়া আর কিছু না বলে প্লেটে খাবার নিয়ে নিজের হাতে আমাকে খাওয়াতে শুরু করলো। প্লেটটা হাতে নিয়ে এক লোকমা খাবার জাংকুক ভাইয়ার মুখের কাছে ধরলাম। ভাইয়াও কোনো কথা না বলে খেয়ে নিল। খাওয়া শেষ করে ভাইয়া বলল, এই শাস্তি তুই পাবি, নিজের ক্ষতি করার চেষ্টা করা শাস্তিটা তুই পাবি, আর এই চিঠিটার শাস্তিও তুই পাবি, বলে চলে গেল। আর আমি ভয়ে চুপসে গেছি। একটু পরে কাকিমা এসে আমাকে চেঞ্জ করে দিয়ে চলে গেল। তার একটু পরে ভাইয়া রুমে এসে কোনো কথা না বলে আমাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। হাসপাতালে অনেকেই আমাদেরকে দেখে হাসছে, একটু লজ্জা লাগছে। আর ভাইয়ার যেন কোনো দিকেই খেয়াল নেই, আমাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। বাড়িতে এসে আমাকে আমার রুমে যেতে না দিয়ে ভাইয়ার রুমে নিয়ে গেল। আর কাকিমাকে ডেকে বলল বিকেলে যেন কাজী বাড়িতে চলে আসে, না হলে কি করব তোমরা তো তা জানো আশা করি। বিকেলে শুয়ে আছি, কোথা থেকে আমার বান্ধবী জিমিন এসে কিছু না বলেই আমার হাতে একটা নীল রঙের শাড়ি ধরিয়ে দিয়ে বলল, এটা পরে 5 মিনিটের মধ্যে নিচে আয়, না হলে তো জাংকুক ভাইয়া তোর কপালে শনি টেনে আনবে, বলেই চলে গেল। কিছু বুঝতে পারছিলাম না। একটু পরে শাড়িটা পরে নিচে চলে আসলাম। নিচে গিয়ে আমাদের কিছু কাজিনদের দেখতে পেলাম। বুঝতে পারছি না কি হচ্ছে। কাকিমা আমাকে টেনে জাংকুক ভাইয়ার পাশে বসিয়ে দিল। একটু পরে কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করলো। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কি হচ্ছে আমার সাথে? আজ অসুস্থ হয়ে বাড়ি ফিরলাম আর আজই বিয়ে? কখন থেকে কাজী সাহেব বলেই যাচ্ছে, বলো মা কবুল। আমি কিছু বলতে পারছিলাম না। হঠাৎ একটা শীতল হাত সকলের চোখে আড়ালে আমার শাড়ির নিচে দিয়ে আমার পেটটাতে চাপ দিয়ে ধরলো। ভয়ে আপনা আপনি মুখ দিয়ে কবুল বেরিয়ে গেল। কবুল বলে জাংকুক ভাইয়ের দিকে তাকালাম। ভাইয়া মুচকি মুচকি হাসছে, কারণ হাতটা জাংকুক ভাইয়েরই ছিল। আমাদের বিয়ে হয়ে গেল।
এইভাবে বিয়ে হবে কখনোই ভাবিনি। রাতের মধ্যে সকলেই কাজিনরা খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমি চুপচাপ করে বসে আছি। বাড়িতে আসার পর থেকে জাঙ্কুক ভাইয়া আমার সাথে একটাও কথা বলেনি। রাতে আয়ু আব্বু আমাকে বউ সাজিয়ে জাঙ্কুক ভাইয়ার রুমে বসিয়ে দিয়ে আসলো। আমি বসে বসে চিন্তা করছি কোথা থেকে কি হয়ে গেল, নিজের বিয়ে আর আমি নিজেই জানি না। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালাম, জাঙ্কুক ভাইয়া দরজা বন্ধ করে ভেতরে আসলো। আমি উঠে তার পায়ে সালাম দিলাম। যতই হোক এটা তো নিয়ম। জাঙ্কুক ভাইয়া আমার বাহু ধরে দাঁড় করিয়ে বলল, অনেক রাত হয়েছে, যা চেঞ্জ করে নে। আমিও আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ঘরে এসে দেখি জাঙ্কুক ভাইয়া নেই, তাই বেলকনিতে চলে গেলাম। জাঙ্কুক ভাইয়া পিছনে দাঁড়িয়েই আমাকে না দেখেই বলল, তোর উপর খুব অভিমান আছে আমার। জানিস তো ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েও না পাওয়ার যন্ত্রণাটা কত বেদনা। জানিস না, আজ থেকে তোকে বোঝাবো সেই কষ্টটা কাকে বলে। আমি তোর সাথে থাকবো, তবে তুই আমাকে তোর সাথে মিশাতে পারবি না। নিজেকে শেষ করে দেওয়ার শাস্তিটা তো তোকে পেতেই হবে সুইটহার্ট। বলে আমার দিকে ঘুরে আমাকে খাটে শুইয়ে দিয়ে নিজে আমার উপরে শুয়ে পড়লো। নিজের সবটুকু ভর ছেড়ে দিল। কতক্ষণ আমার দিকে চেয়ে থেকে আমার ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিল। দুজন কতক্ষণ ধরে এমন ছিলাম জানি না, আর সারা মুখে পাগলের মতন চুমু দিচ্ছিল। গলায় মুখ ঢুকিয়ে স্লাইড করতে করতে বলল, এবার তুই বুঝবি কাছে এসো না আসার যন্ত্রণাটা কতটুকু। বলেই আমার বুকে জড়িয়ে যাতে শুয়ে পড়ল। ভাইয়ার এমন আচরণ আমি শুধু অবাক হচ্ছি। এই ভালোবাসা দেখাচ্ছে তো এই ভিলেনগিরি দেখাচ্ছে। ভাবতে ভাবতে শুয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি জাঙ্কুক ভাইয়া নেই, তাই উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। তার টেবিলে হঠাৎ জাঙ্কুক ভাইয়া বলল, তো আব্বু সারপ্রাইজটা কেমন ছিল? আব্বু কিছু বলল না, শুধু মুচকি হাসলো আর বলল, তুই কি সত্যি আমাদের ছিলে নাকি বন্ধু? জাঙ্কুক ভাইয়াও কিছু বলল না, শুধু হাসলো। আমি বললাম, কিসের সারপ্রাইজ কাকু? তখন পিছন থেকে জিমিন বলল, আরে তুই জানিস না, কাল তো আঙ্কেলের রুমে জাঙ্কুক ভাইয়া ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল, সেটাই আঙ্কেলরা জানতো না। আমি জিমিনের কথা শুনে ভাইয়ার দিকে একবার তাকালাম। মানুষটা পারেও বটে, বাবা মার ফুসফুসের খাট সাজিয়ে দিয়েছে, ভাবা যায়। রুমে বসে আছি, জাঙ্কুক ভাইয়া সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। এমন সময় আমাদের এক চাচাতো ভাইয়ের বউ রুমে এসে বলল, কি গো নতুন জামাই বউ, কি করো? আরে ভাবি আসেন, ভিতরে আসেন। ভাবি তুমি এসে বসো। হ্যাঁ বসবো তো, আর কাল রাতে সব কথা শুনবো। তো জাঙ্কুক সাহেব, কাল রাতে কি বিড়াল মারতে পেরেছেন নাকি মারতে পারেননি? কি যে বলেন ভাবি, বিড়াল মারা রাতে একটাই থাকে, না মেরে কি থাকা যায়? ভাইয়ার কথায় ভাবি হেসে উঠলো। তো কি আমি চাচি আম্মা হচ্ছি কবে? আমাকে কিছু বলতে না দিয়ে জাঙ্কুক ভাইয়া বলল, খুব তাড়াতাড়ি হবেন, চিন্তা করবেন না ভাবি। কি বলিস রে? বলেই জাঙ্কুক ভাইয়া চোখ টিপ মারলো আমাকে। বৌভাত অনুষ্ঠান খুব ভালোভাবে শেষ হলো। ভাইয়া সকলের সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলছে, শুধু আমার সাথে কথা বলছে না। আমি জাঙ্কুক ভাইয়াকে ভাইয়া বলে ডাকি বলে এইটা নিয়ে জাঙ্কুক ভাইয়ার বন্ধুরা খুব হাসাহাসি করলো। রাতে খাওয়া দাওয়া করে যে যার মতন চলে গেছে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে আছোয়ার মতন শুয়ে আছি। একটু পরে জাঙ্কুক ভাইয়া কোথা থেকে এসে আমাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। ছাদে নিয়ে এসে আমাকে দোলনাতে বসিয়ে দিয়ে আমার কোলে মাথা রেখে চোখ বুজে শুয়ে পড়লো। আমি চুপচাপ আছি, কিছু বলতে পারছি না। একটু পরে আমার পেট থেকে শাড়িটা সরিয়ে দিয়ে পেটে স্লাইড করতে শুরু করলো। তার এমন কাজে যেন আমি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেলাম। একটু সরে আসতে চাইতেই আর একটা হাত দিয়ে আমার কোমরটা জড়িয়ে নিজের আরো কাছে নিয়ে আসলো জাঙ্কুক ভাইয়া, আর পেটে একটা চুমু দিয়ে বলল, আজ থেকে যতবার ভাইয়া ডাকবি ততবার তোর সমস্ত শাস্তি তোর এই ছোট্ট পেটটা পাবে, বুঝেছিস? পেটে স্লাইড করতে করতে বলল। আমি কিছু বলতে পারছিলাম না। আমার তখন এমন অবস্থা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। একটু পরে আমাকে আবার কোলে করে রুমে নিয়ে আসলো। আমাকে শুয়ে দিয়ে নিজেও আমার উপরে শুয়ে পড়লো জড়িয়ে ধরে। এভাবে দিনগুলো কাটছিল। আজ আমার রেজাল্ট বেরিয়েছে। আমি খাটে এক কোণায় বসে আছি, আর আমার সামনে জাঙ্কুক ভাইয়া মাথা নিচু করে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে আমি নির্ঘাত ফেল করেছি।
খুব ভয় করছিল, ভয় কান্না করে দিলাম। আর কান্না দেখে জাঙ্কুক ভাইয়া হেসে দিল। তারপরে আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আরে পাগলি, কান্না করছিস কেন? তুই কি জানিস তুই জেলার ফার্স্ট হয়েছিস? এবার আমাকে কি খাওয়াবি আর কি দিবি বল। জাঙ্কুক ভাইয়ার কথা শুনে কান্না মুখে হেসে ফেললাম। খুশিতে জাঙ্কুক ভাইয়ার গালে একটা টুক করে কিস করে দিলাম। এতেই যেন জাঙ্কুক ভাইয়া পুরো শেষ, আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম, কারণ এটা আমার তাকে করা ফার্স্ট কিস ছিল। এমন সময় আম্মু রুমে আসলো হাতে মিষ্টি নিয়ে। আমাকে আর জাঙ্কুক ভাইয়াকে মিষ্টি মুখ করালো। মিষ্টি মুখ করে আম্মু রুম থেকে চলে গেল। আম্মু চলে যেতে জাঙ্কুক ভাইয়া আমার কোমরে এক টান মেরে নিজের কাছে নিয়ে আসলো আর আমার কানে কানে বলতে লাগলো, কি রে, তুই তো ফার্স্ট হয়ে গেলি, এবার আমার মিষ্টি খাওয়ার পালা তো। এই তো আম্মু মিষ্টি খাইয়ে দিয়ে গেল, আবার কি মিষ্টি খাবে? আমার ওই মিষ্টি না, আমার এখন তোকে চাই। তোর মিষ্টির সাগরে আমি ডুবে যেতে চাই। কি যে বলো না জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ভাইয়াকে এক ঠেলা বেড়ে আমি সরে গেলাম। জাঙ্কুক ভাইয়া ঠিক তখনই আমার হাত ধরে নিজের আরো কাছে নিয়ে আসলো। কি রে, কোথায় পালাচ্ছিস? এখন তো তোকে আমি পালাতে দেবো না, এখন আমার তোকে চাই বলে জাঙ্কুক ভাইয়া আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 10 মিনিট ধরে আমরা কিস করতে লাগলাম। কিস করা শেষ করে জাঙ্কুক ভাইয়া আমাকে কোলে করে বেডের কাছে নিয়ে গেল। বেডের কাছে শুয়ে দিয়ে জাঙ্কুক ভাইয়া আমার উপরে উঠে বলতে শুরু করলো, তে আমি আর চাই না আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকুক। আমি পুরোপুরি তোর সাথে মিশে যেতে চাই, তোকে আমি পুরোপুরি আমার নিজের করে নিতে চাই। তুই কি আমাকে অনুমতি দিবি? আমি আর কি বলবো, লজ্জায় মাথা নুইয়ে জাঙ্কুক ভাইয়াকে অনুমতি দিলাম। জাঙ্কুক ভাইয়াও আমার অনুমতি পেয়ে অনবরত ডিপলি ভাবে কিস করতে শুরু করলো। গলায়, মুখে, ঠোঁটে কোনো জায়গায় বাদ রাখেনি, সব জায়গায় পার্পল মার্ক করে দিতে শুরু করলো। জাঙ্কুক আস্তে আস্তে তের বুকের কাছে নেমে এক টানে শাড়িটা খুলে ফেলে মাটিতে ফেলে দিল ছুঁড়ে। এবার আস্তে আস্তে তের ব্লাউজের হুকগুলো খুলতে শুরু করলো। খুলতে না পেরে সে এক টানে ব্লাউজটা ছিঁড়ে ফেলে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। জাঙ্কুক তের বুকের মাঝে মুখ খুঁজতে শুরু করলো। তে অস্বস্তির চোটে সে বিছানার চাদর খামচে ধরে চোখ খিচে বন্ধ করে রেখে তে আজকে প্রতিজ্ঞা করেছে সে কিছুতেই আজকে চোখ খুলবে না। জাঙ্কুক ইচ্ছাকৃত তের মুখ থেকে আওয়াজ বার করার জন্য তের বুকের মাঝে একটা কামড় বসালো। তে শব্দ করে আহ! জাঙ্কুক আস্তে আস্তে তের নিচে নামতে শুরু করলো। পেটে অসংখ্য ভাবে চুমু খেতে শুরু করলো। জাঙ্কুক এবার তের কানের কাছে এসে বলল, তে ইউ আর রেডি? ইয়েস জাঙ্কুক ভাইয়া। ওকে। জাঙ্কুক আর 1 মিনিটও দেরি না করে তেকে পুরোপুরি আনড্রেস করে নিজেও আনড্রেস হয়ে ইন্টিমেট হতে শুরু করলো। এইভাবেই খুনসুটিতে আমাদের জীবন চলছিল। আমাদের বিয়ে 3 বছর চলছে। আজ আমি খুব খুশি, নিজে খুশিটা ধরে রাখতে পারছিলাম না। আজ অনেক রান্না করেছি, সব কিছু জাঙ্কুকের পছন্দের খাবার। জাঙ্কুক আস্তে আস্তে 10টা বেজে গেছে। আমি নিজের ঘরে বসে আছি। আমাদের বৌভাতের দিন যেমন বউ সেজে বসেছিলাম সেইভাবেই বসে আছি। জাঙ্কুক রুমে এসে লাইটটা অন করতে খুব অবাক হয়ে গেল। জাঙ্কুক আমার পাশে বসে বলল, আজ আমার বউটার কি হয়েছে? আজ নিজে থেকে এমন সেজে বুঝে বসে আছে, কারণটা কি? আমি কিছু না বলে জাঙ্কুকের বুকে মুখ গুজে জাঙ্কুকের সামনে দুটো পিচ্চিদের চটি ধরলাম। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে আমার মুখটা একটু উঁচু করে বলে, তুই যেটা বলছিস সেটা কি সত্যি? এই জাঙ্কুক ভাইয়া, তুমি কাঁদছো কেন? আমাদের বেবি হবে শুনে তুমি খুশি হওনি? আরে পাগলি, তোকে কিভাবে বোঝাবো, এটা আমার জীবনের সেরা উপহার। আমি বাবা হব। উফ, কি যে ভালো লাগছে রে পিচ্চি, আমি বাবা হব আর তুই মা। আমার পেটের আঁচলটা সরিয়ে পেটে একটা চুমু দিয়ে বলল, এইখানে এইখানে আমাদের বেবিটা ধীরে ধীরে বড় হবে। উফ, কি করে যে বোঝাবো তোকে আমি কতটা খুশি। এই দেখুক, দাঁড়াও, না হলে কিন্তু এবার ধরতে পারলে খুব মার খাবে বলে দিলাম। মামুনি, তুমি আমাকে ধরতে পারবে না। তখনই জাঙ্কুক ভাইয়া এসে তেকুককে কোলে নিয়ে বলল, বাবা, মামুনির সাথে কেউ এরকম করে বলো? মামুনির দৌড়াতে কষ্ট হয় তো। তে, খাবারটা আমার কাছে দাও, আমার ছেলেকে আজ আমি খাওয়াবো। এই নাও ভাইয়া, তোমার ছেলেকে তুমিই খাওয়াও, আমার দ্বারা হবে না।
তখনই টেকুক আমাকে বলল, ফুপিমুনি তুমি কবে থেকে বাবাকে ভাইয়া ডাকা বন্ধ করবে? ছেলের মুখে ফুপি ডাক শুনে রাগে জাঙ্কুকের দিকে তাকালাম। তখনই জাঙ্কুক হেসে বলল, আমার কি দোষ? তুই যদি আমাকে ভাইয়া বলিস তাহলে তো আমি আমার ছেলেকে তোকে ফুপি ডাকি শেখাবো। এইটাই আমাদের সুখের ভরা সংসার। হ্যাঁ টেকুক, আমার আর জাঙ্কুক ভাইয়ার ছেলে, আমাদের ছেলে হয়েছে, খুব দুষ্টু আর রাগটা পেয়েছে পুরো বাবার মতন। সকলে দোয়া করবেন যেন আমরা সারা জীবন এইভাবে খুশিতে আর শান্তিতে থাকতে পারি। সো আর্মিরা কেমন আছো? আর এই স্টোরিটা কেমন লাগলো? জানি এই স্টোরিটা আমার অনেকদিন আগে আপলোড করার কথা ছিল, কিন্তু আমি এত লেট করে আপলোড করছি বলে তোমাদের কাছে অনেক সরি। তোমরা অনেক দিন ওয়েট করেছো, তাই জন্য আমি এই স্টোরিটা অনেকটা বড় করে তোমাদের জন্য বানিয়েছি, যাতে তোমাদের ভালো লাগে। আর এতদিন ধরে যে ওয়েটটা তোমাদেরকে করিয়েছি তাতে যেন তোমাদের মনটা খুশি হয়ে যায়। আর এটা অনেক রোমান্টিক আমি অ্যাড করেছি, তো যেটা প্রত্যেকবার বলি এবারও বলবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমাদের এই ভিডিওর স্টোরিটা কেমন লাগলো। ওকে, তো আজকের জন্য এইটুখানি। তো টাটা, বাই বাই, সারাঙ্গিও।